এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে অক্সিলারি ভার্বের ব্যবহার করা যায়। ওকে, তো সবাই বোর্ড দেখো। অক্সিলারি ভার্ব AUXI অক্সিলারি ভার্ব, যেমন তোমার কি কি হতে পারে? am, is, are, was, were, shall, will, shall be, will be, তাই তো? has have, had, okay, shall have, will have, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, দেখো আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি অক্সিলারি ভার্বের ব্যবহার, কিভাবে অক্সিলারি ভার্ব বাক্যে ব্যবহার করা যায়। ঠিক আছে, দেখো am, is, are, was, were, shall, will, shall be, will be, has have, had, shall have, will have, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, তো এখন আমরা কি এগুলো ব্যবহার শিখবো। তারপর তোমার হ্যাজ বিন, হ্যাভ বিন আছে, হ্যাড বিন আছে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন আছে, এগুলো সব অক্সিলারি ভার্ব। তো আমরা যেহেতু এর আগে টেন্স শিখেছি, যেহেতু শিখেছি, তাই না? তো আমরা এই ব্যবহারগুলো পারবো। যেমন দেখো am, is, are, am, is, are, am, is, are কোথায় হয়? am, is, are কোথায় হয় এটা আমরা জানবো। দেখো পারসন, পারসন হচ্ছে তিন প্রকার। পারসন কত প্রকার? তিন প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ওকে, আর নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। বুঝতে পেরেছে? দেখো তো ফার্স্ট পারসন কি আছে? আই, উই। সেকেন্ড পারসনে কি আছে? ইউ। ঠিক আছে, ইউটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুটোই। তাহলে দেখো থার্ড পারসন আই, উই, ইউ, এই তিনটে ওয়ার্ড বাদে যত কিছু এই পৃথিবীতে আছে সবই কিন্তু থার্ড পারসন, কিন্তু ওগুলোর আবার নাম্বার ভাগ আছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। যদি একজন হয় তাহলে সিঙ্গুলার, একের অধিক হয়ে গেলে কি হবে? প্লুরাল হবে। বুঝতে পেরেছো? যেমন দেখো হি, সি, ইট, কোনো ব্যক্তির নাম দিয়ে দিলে, ওকে, এখানে কি হবে? দিজ, দে, একাধিক ব্যক্তির নাম, তাহলে এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। তো এবার আমি তোমাদের am, is, are এর ব্যবহারটা শিখাবো। আয়ের পরে am হয় সবাই জানো, তাই না? তো দেখো ইজ, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে হবে ইজ, বাকিগুলো পরে কি হবে? আর হয়ে যাবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে হবে ইজ, বাকিগুলো পরে কি হবে? আর হবে। ওকে, তারপর দেখো এবার was, were এর ব্যবহার, এটাও একই রকম ভাবে। এখানে কোনো পারসন ফ্যাক্টর আসছে না, এখানে ফ্যাক্টরটা আসছে নাম্বার। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হবে was, যদি প্লুরাল হয়ে যায় তাহলে হবে were। ওকে, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে কি হবে? was, যদি প্লুরাল হয়ে যায় তাহলে কি হবে? were হয়ে যাবে। এবার আমরা বুঝবো shall, will এর ব্যবহার। মনে রাখতে হবে, দেখো ফার্স্ট পারসনে আছে আই আর উই, তাই না? ফার্স্ট পারসনে কি আছে? আই, উই। তো আই এবং উই এর পরে হবে শ্যাল, বাকিগুলো পরে কি হবে? উইল হবে। ওকে, কিন্তু আমরা ফার্স্ট পারসন আই বা উই এর পরে শ্যাল হচ্ছে, এরপরে আমরা উইল লিখতে পারি, ভুল নয়। বুঝতে পেরেছে? তারপরে দেখো শ্যাল বি, উইল বি, যেখানে শ্যাল হবে সেখানে উইল হবে, তাই না? তো এখানে দেখো শ্যাল, এখানে উইল, দেখো যেখানে শ্যাল হবে ওর পরে শ্যাল বি হবে, যেখানে উইল হবে ওর পরে উইল বি হবে। ওকে, এবার চলে আসো হ্যাজ হ্যাভের ব্যবহার। হ্যাজ হ্যাভ, এখানে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? একটাই কথা মনে রাখতে হবে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তারপর হবে হ্যাজ, বাকিগুলো পরে কি হবে? হ্যাভ হবে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তারপর হবে হ্যাজ, বাকিগুলো পরে কি হবে? হ্যাভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার চলে আসবে হ্যাড এর ব্যবহার। হ্যাড কোথায় হয়? পারসন
মানে সাবজেক্টটা যে কোনো পারসন যে কোনো নাম্বার থাকলেই হ্যাড হবে, মানে ওটা কোনো ফ্যাক্টর নয়। সাবজেক্ট আছে, যা আছে সাবজেক্ট, একজন দুজন তিনজন, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন যা আছে ওর পরে হ্যাড লিখে দিতে হবে। ওকে, তারপরে চলে এসো শ্যাল হ্যাভ উইল হ্যাভ, যেখানে শ্যাল সেখানে উইল, তাই না? আর যেখানে শ্যাল সেখানে শ্যাল হ্যাভ, যেখানে উইল সেখানে উইল হ্যাভ। ওকে, এবার আমি তোমাদের এগুলো দিয়ে বাক্য কিভাবে গঠন করতে হয় শেখাবো। তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখবে, অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? দেখো এবার সবাই বোর্ড দেখো, খুব সুন্দর একটা টপিক, ভালো বুঝতে পারবে। যেমন দেখো অ্যামেজারের ব্যবহার, এম মানে কি হই, তাই না? এম মানে কি হই। এবার দেখো ইউ আর, হি, ইজ, সি, ইজ, হ্যাঁ, দে, আর, ইট, ইজ, কোন ব্যক্তির নাম, রাম, ইজ, দুজন ব্যক্তির নাম, রাম অ্যান্ড রহিম, দুজন ব্যক্তি। এবার দেখো আই এম মানে কি আমি হই, আই এম মানে আমি হই বা আমি আছি, আমি আছি, আমি আছি। উই আর মানে আমরা হয়, আমরা হয় বা আমরা আছি। ওকে, তারপর দেখো ইউ আর তুমি হও বা তোমরা আছো, হি মানে সে হয় বা সে আছে। ওকে, তারপরে দেখো দেয়ার মানে আচ্ছা ফিজ এটা হবে সে হয় বা সে আছে একই রকম ভাবে। ওকে, হি হচ্ছে ছেলে আর সি হচ্ছে মেয়ে। দেয়ার তারা হয় বা তারা আছে। ওকে, তাহলে দেখো এটা হয় বা এটা আছে, বুঝতে পেরেছো সবাই? তাহলে দেখো কোন ব্যক্তির নাম, রাম হয় বা রাম আছে, ঠিক আছে? তাহলে দেখো রহিম সরি এখানে রাম ও রহিম দুজন আছে, রাম ও রহিম হয় বা আছে। এবার দেখো এখানে আমি কিছু বাক্য লিখেছি বোর্ডে, অক্সিলারি ভার্বের মানে ব্যবহার, ঠিক আছে? তো দেখো আই অ্যাম মানে আমি হই বা আমি আছি। ওকে, উই আর মানে আমরা হয় বা আমরা আছি। ইউ আর মানে তুমি হও বা তোমরা আছো। হি ইজ মানে সে হয় বা সে আছে। সি ইজ মানে সে হয় বা সে আছে। দে আর মানে তারা হয় বা তারা আছে। ওকে, ইট ইজ মানে এটা হয় বা এটা আছে। রাম ইজ মানে রাম হয় বা রাম আছে। রাম অ্যান্ড রহিম আর হবে, সরি রাম অ্যান্ড রহিম আর, রাম এবং রহিম হয় বা আছে। তো এগুলো দিয়ে আমি কিছু তোমার বাক্য বলবো, যে বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানতে পারবে। দেখো আমি হই, আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। ওকে, এবার আমি আছি, আমি ধরো মাঠে আছি, আই এম ইন দ্য ফিল্ড, বুঝতে পেরেছি সবাই? তারপরে দেখো উই আর মানে কি? উই আর মানে হচ্ছে আমরা হয়, তাহলে আমরা হয় ছাত্র ছাত্রী, উই আর স্টুডেন্টস। এবার কি বলছে আমরা আছি, আমরা শ্রেণীকক্ষে আছি, উই আর ইন দ্য ক্লাসরুম। তারপরে ইউ আর মানে তুমি হও আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। তারপরে দেখো তোমরা আছো, হ্যাঁ, ইউ আর ইন দ্য ফিল্ড অথবা ইউ আর ইন দ্য ক্লাসরুম। ওকে, তাহলে দেখো হি ইজ মানে সে হয় একজন ডাক্তার বা তিনি হন একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। তিনি চেম্বারে আছেন, হি ইজ ইন দ্য চেম্বার। ওকে, বা হি ইজ ইন দ্য হসপিটাল। সে হয় সি ইজ মানে সে হয় বা সে আছে, সে হয় একজন ভালো মেয়ে, সি ইজ এ গুড গার্ল। হ্যাঁ, সে স্কুলে আছে, হি ইজ ইন দ্য স্কুল। দে আর মানে কি তারা হয়,
বা তারা আছে, তারা হয় ফুটবলার, দে আর ফুটবলার্স, তারা মাঠে আছে, দে আর ইন দা ফিল্ড। তারপরে দেখো ইট ইজ, এটা হয় বা এটা আছে, এটা হয় একটা কলম, ইট ইজ এ পেন, এটা পকেটে আছে, পকেট। ওকে, তারপরে দেখো রাম ইজ, রাম হয় বা রাম আছে, রাম হয় আমার বন্ধু, রাম ইজ মাই ফ্রেন্ড, রাম আমার সাথে আছে, রাম ইজ উইথ মি। ওকে, তারপর দেখো রাম এবং রহিম হয় বা আছে, রাম অ্যান্ড রহিম আর টু ফ্রেন্ডস, তারা বিদ্যালয়ে আছে, দে আর ইন দা। এখন আমি তোমাদের অজয়ের ব্যবহার শিখাবো। তো অজয়ের ব্যবহার শিখতে গেলে কিছু জিনিস আছে, ওগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখবে যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ, যদি সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে হবে ওয়ার। কি বললাম? সাবজেক্ট সিঙ্গুলার থাকলে হবে ওয়াজ, প্লুরাল থাকলে হবে ওয়ার। বুঝতে পেরেছো? দেখো এবার ওয়াজ, ওয়াজ মানে ছিল, ঠিক আছে, ওয়ার মানে ছিল। তো এখন আমি তোমাদের এই দুটো শিখাবো, কিভাবে শিখবে দেখো। এগুলো হচ্ছে সাবজেক্ট, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, কোনো ব্যক্তির নাম, একাধিক ব্যক্তির নাম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এবার আমি এগুলো দিয়ে কিছু বাক্য তোমাদের তৈরি করে দেখাবো। দেখো ওয়াজ মানে ছিল, তাহলে এখানে ওয়াজ হবে, দেখো আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ঠিক আছে, আবার দেখো এই বাক্যটাকে আমি এইভাবে লিখবো যে আই ওয়াজ ইন দা ক্লাসরুম, আই ওয়াজ ইন দা ক্লাসরুম, আমি শ্রেণীকক্ষে ছিলাম। ওকে, তারপরে দেখো ওয়ার, ওয়ার মানে কি আমরা, সরি উই মানে হচ্ছে আমরা, তাই তো, তাহলে উই ওয়ার প্লেয়ার্স, আমরা খেলোয়াড় ছিলাম। আবার দেখো উই ওয়ার ইন দা ফিল্ড, উই ওয়ার ইন দা ফিল্ড, আমরা মাঠে ছিলাম। এইরকম ভাবে এই অ্যামেজার গুলো বা অজয়ার গুলো ব্যবহার করা যেতে পারে, তোমরা এভাবেও করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে অজয়ারের আসল কি ইউজ। মানে দেখো ইউ, ইউ মানে কি তুমি, তাহলে ইউ ওয়ার গুড বয়, ইউ ওয়ার গুড বয়, তুমি ভালো ছেলে ছিলে, তাহলে ইউ ওয়ার ইন দা স্কুল, তুমি বিদ্যালয়ে ছিলে। বুঝতে পেরেছে? এইভাবে তোমরা বাক্য গঠন করতে পারো অজয়ের। তারপরে দেখো হি ওয়াজ, হি ওয়াজ মানে সে ছিল, হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট, হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন বুদ্ধিমান ছাত্র ছিল, তাই না? হি ওয়াজ ইন দা ক্লাসরুম, সে শ্রেণীকক্ষে ছিল। মানে একটা তোমার স্থানের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, কোনো প্লেস, ঠিক আছে, আর একটা ওই ব্যক্তিটার সম্পর্কে কোনো কিছু বলছে তার ক্ষেত্রে ওটা ইউজ করা হচ্ছে। বুঝতে পেরেছে? তারপরে দেখো সি ওয়াজ এ গুড গার্ল, সে একটি ভালো মেয়ে ছিল। সি ওয়াজ ইন দা স্কুল, সে বিদ্যালয়ে ছিল। বুঝতে পেরেছ? তাহলে এগুলো হচ্ছে অজয়। দেখো আই ওয়াজ মানে আমি ছিলাম, উই ওয়ার মানে আমরা ছিলাম, ইউ ওয়ার মানে তুমি ছিলে বা তোমরা ছিলে, হি ওয়াজ মানে সে ছিল, সি ওয়াজ মানে সে ছিল। এবার চলে আসতে হবে দে দিয়ে। দেখো দে, দে মানে কি তারা, তো দে ওয়ার গুড ফ্রেন্ডস, দে ওয়ার গুড ফ্রেন্ডস মানে তারা ভালো বন্ধু ছিল। দে ওয়ার ইন দা প্লেগ্রাউন্ড, তারা খেলার মাঠে ছিল। এইভাবে তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, তারপরে দেখো ইট ওয়াজ লং
টেল, এটা ছিল একটা লম্বা লেজ। it was in the field, এটা মাঠে ছিল। অথবা এরকম এইভাবে লিখতে পারো যে it was a book, এটা একটা বই ছিল। এবং it was in my bag, এটা আমার ব্যাগের মধ্যে ছিল। এইভাবে তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো কোন ব্যক্তি, রাম was a businessman, রাম ছিল একজন ব্যবসায়ী, তাই তো। রাম was in the market, রাম বাজারে ছিল। বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো রাম and রহিম were good friends, রাম and রহিম were good friends, রাম এবং রহিম ভালো বন্ধু ছিল। রাম এবং রহিম ভালো বন্ধু ছিল, তাই তো। এবার দেখো আমি ওদের ক্ষেত্রে কোনো স্থান ইউজ করব, তাহলে রাম and রহিম were in the school, রাম এবং রহিম বিদ্যালয়ে ছিল। তাহলে আজ আমি তোমাদের শেখালাম ওয়াজ ওয়্যার এর ব্যবহার। এই ভিডিওতে আমি তোমাদের হ্যাজ হ্যাভ এর ব্যবহার শেখাবো। তো দেখো সবাই, হ্যাজ মানে আছে, হ্যাভ মানে আছে। হ্যাজ ইউজ করা হয় যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে হবে হ্যাজ। বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে, ঠিক আছে। এবার দেখো বোর্ড দেখো, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, কোন ব্যক্তির নাম, একাধিক ব্যক্তি মানে একের অধিক ব্যক্তি, ঠিক আছে। তাহলে দেখো আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। উই হ্যাভ এ কার, আমাদের একটা গাড়ি আছে। ইউ হ্যাভ এ গার্ডেন, তোমাদের একটা বাগান আছে। হি হ্যাজ এ বাইক, তার একটা বাইক আছে। সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। দে হ্যাভ এ হিউজ হাউস, তাদের একটা বড় বাড়ি আছে। ইট হ্যাজ এ টেল, এটার একটা লেজ আছে। রাম হ্যাজ এ স্টোরি বুক, রামের একটা গল্পের বই আছে। রাম and রহিম হ্যাভ মেনি ফ্রেন্ডস, রাম এবং রহিমের অনেকগুলো বন্ধু আছে। তাহলে আমরা এইভাবে কিন্তু হ্যাজ হ্যাভ ব্যবহার করতে পারি, তাই না। আবার দেখো হ্যাজ হ্যাভ এর আরো অনেক ব্যবহার রয়েছে, আমরা জানবো। আমরা যদি এইভাবে বাক্য গঠন করি তাহলে আমরা ইংরেজিতে কথাও বলতে পারবো। তারপরে দেখো, এবার দেখো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু হ্যাজ হ্যাভ ব্যবহার করা যায়, তাই না। দেখো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট যেমন দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি বা আমি সেখানে গেছি। আই হ্যাভ গান দেয়ার, আমি খেলেছি। আই হ্যাভ প্লেড, আমি ফল খেয়েছি। আই হ্যাভ ইটেন ফ্রুট, বুঝতে পেরেছো। তারপরে দেখো উই হ্যাভ ওয়াচ দ্য মুভি, আমরা সিনেমাটা দেখেছি, ঠিক আছে। এবার উই হ্যাভ দিয়ে আরো অনেক বাক্য হবে, তোমরা বলতে হ্যাভ প্লেড ইন দ্য ফিল্ড, উই হ্যাভ ওয়াচ দ্য মুভি, উই হ্যাভ কুকড রাইস, উই হ্যাভ
ড্যান্স অন দ্য স্টেজ, এইভাবে কিন্তু তোমরা বাক্য গঠন করতে পারো। তারপরে দেখো ইউ, ইউ দিয়ে দেখো ইউ হ্যাভ ড্যান্স, ইউ হ্যাভ ড্যান্স অন দ্য স্টেজ, ইউ হ্যাভ ড্যান্স অন দ্য স্টেজ, ঠিক আছে। তারপরে দেখো হি হ্যাজ প্লেড ক্রিকেট, হি হ্যাজ প্লেড ক্রিকেট ইন দ্য ফিল্ড, হি হ্যাজ প্লেড ক্রিকেট ইন দ্য ফিল্ড, বুঝতে পেরেছো সবাই। তারপরে দেখো সি দিয়ে আছে, তাই না, তাহলে সি হ্যাজ সাং এ সং, মানে সে একটা গান গেয়েছে। দে হ্যাভ রান ইন দ্য ফিল্ড, দে হ্যাভ রান ইন দ্য ফিল্ড, তারা মাঠে দৌড়িয়েছে। ইট হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা কাজটা করেছে। এবার দেখো কোন ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নাম, ঠিক আছে, যে কোনো ব্যক্তির নাম থাকলে ওর পরে কি হবে, হ্যাজ হয়ে যাবে। আমি কি বললাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওর পরে হ্যাজ হয়ে যাবে, বাকিগুলো পরে কি হবে, হ্যাভ হবে, এটা মনে রাখতে হবে তোমাদের। তারপরে দেখো কোন ব্যক্তির নাম আছে রাম, তাহলে রাম হ্যাজ রিটেন এ স্টোরি বুক, রাম একটা গল্পের বই লিখেছে। তোমরা এইভাবে কিন্তু আরো অনেক বাক্য গঠন করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো রাম অ্যান্ড রহিম রান ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম মাঠে দৌড়িয়েছে। তো হ্যাজ হ্যাভ এইভাবে আমরা ইউজ করতে পারি, আবার এইভাবে আমরা টেন্স হিসাবেও ইউজ করতে পারি। উই দিয়ে তোমরা বাক্য গঠন করতে পারো, ইউ আছে ইউ দিয়ে করতে পারো, ঠিক আছে। হি আছে হি দিয়ে তোমরা বাক্য গঠন করতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেখো সি আছে সি দিয়ে তোমরা এইভাবে বাক্য গঠন করবে, প্রেজেন্ট পারফেক্টে এইভাবে লিখতে পারো। তারপরে দেখো দে দিয়ে তোমরা বলতে পারো যে দে হ্যাভ গান দেয়ার, তারা সেখানে গেছে। দ্য বয়েজ হ্যাভ গান টু স্কুল, ছেলেরা স্কুল গেছে, ঠিক আছে। তারপরে দেখো ইট হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা কাজটা করেছে। রাম হ্যাজ রিটেন এ স্টোরি বুক, রাম একটা গল্পের বই লিখেছে। রাম অ্যান্ড রহিম হ্যাভ রান ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম মাঠে দৌড়েছে। তোমরা এইভাবে বাক্য গঠন করবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এগুলো হচ্ছে হ্যাজ হ্যাভের ব্যবহার। তো আমরা হ্যাজ হ্যাভ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ইউজ করতে পারি। এরপর আমরা কি শিখবো, হ্যাড এর ব্যবহার, তাই না, অক্সিলারি ভার্ব। তারপর আমরা শিখবো শ্যাল উইল বা শ্যাল বি উইল বি এর ব্যবহার। আমরা এখন শিখলাম হ্যাজ হ্যাভ এর ব্যবহার, এখন আমরা শিখবো হ্যাড এর ব্যবহার। দেখো সবাই পড়ে দেখো, হ্যাড মানে কি ছিল, তাই না। তো দেখো আই হ্যাড মানে আমার ছিল, আই হ্যাড মানে আমার ছিল। উই হ্যাড মানে আমাদের ছিল। ইউ হ্যাড মানে তোমার ছিল। হি হ্যাড মানে তার ছিল। সি হ্যাড তার ছিল। ইট হ্যাড এটার ছিল। দে হ্যাড তাদের ছিল। কোনো ব্যক্তির নাম, রাম হ্যাড রামের ছিল। রাম অ্যান্ড রহিম হ্যাড রাম অ্যান্ড রহিম হ্যাড রাম এবং রহিমের ছিল। তাহলে দেখো এগুলো হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে কি হ্যাড। তো এখন আমরা কি শিখছি, এখন আমরা হ্যাড এর ব্যবহার শিখছি। হ্যাড মানে ছিল, তাই না। দেখো আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। উই হ্যাড এ কার, আমাদের একটা গাড়ি ছিল। ইউ হ্যাড এ বুক, তোমার একটা বই ছিল। হি হ্যাড মেনি ফ্রেন্ডস, তার অনেকগুলো বন্ধু ছিল।
সি হ্যাড এ বাইক, তার একটা বাইক ছিল। ইট হ্যাড এ টেল, এটার একটা লেজ ছিল। দে হ্যাড এ হিউজ হাউস, তাদের একটা বড় বাড়ি ছিল। বুঝতে পারলে? তারপরে দেখো রাম হ্যাড এ স্টোরি বুক, রামের একটা গল্পের বই ছিল। রাম অ্যান্ড রহিম হ্যাড মেনি ফ্রেন্ডস, রাম এবং রহিমের অনেকগুলো বন্ধু ছিল। তাহলে এগুলো হচ্ছে হ্যাড এর ব্যবহার। হ্যাড আমরা এইভাবে ইউজ করতে পারি, আবার হ্যাড আমরা পাস্ট পারফেক্ট টেন্সেও ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখন আমি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড এর ব্যবহার শিখাবো। পাস্ট পারফেক্ট টেন্স দেখো, যেমন দেখো I had done the work, আমি কাজটা করেছিলাম, এইভাবে তোমরা ইউজ করতে পারো। তারপরে we had gone there, আমরা সেখানে গিয়েছিলাম, তোমরা এইভাবেও ইউজ করতে পারো। ঠিক আছে, তারপরে দেখো you had come here, তুমি এখানে এসেছিলে। he had written a poem, সে একটা কবিতা লিখেছিল। she had played badminton, সে ব্যাডমিন্টন খেলেছিল। তারপরে দেখো it had done that, এটা ওটা করেছিল, তাই না? তারপরে দেখো দে করবো দে হ্যাড ড্যান্স অন দ্য স্টেজ, তারা মঞ্চে নেচেছিল। তারপর দেখো কোনো ব্যক্তির নাম রাম হ্যাড সাং এ সং, রাম একটা গান গেয়েছিল। রাম অ্যান্ড রহিম had run in the field, রাম এবং রহিম মাঠে দৌড়িয়েছিল। তাহলে এখন আমরা শিখলাম হ্যাড এর ব্যবহার। আমরা হ্যাড এইভাবে ইউজ করতে পারি, আবার হ্যাড আমরা পাস্ট পারফেক্ট টেন্স কে ব্যবহার করে ইউজ করতে পারি। ঠিক আছে, তো তাহলে এই ভিডিওতে আমি তোমাদের কি শিখলাম, এখানে আমি তোমাদের শিখলাম হ্যাড এর ব্যবহার। তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো। শুধু বোর্ডে যে বাক্যগুলো দেওয়া আছে এটা মানে নয় যে এগুলোই শুধু বলতে হবে, তোমাদেরকে নিজের ভাষায় আরো অনেক বাক্য তৈরি করতে হবে, জানতে হবে, এইভাবে ইউজ করবে। যেমন এখানে লেখা আছে আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। তোমরা লিখতে পারো যে আই হ্যাড এ গুড ফ্রেন্ড, আমার একটা ভালো বন্ধু ছিল। আই হ্যাড এ নাইস কার, আমার একটা সুন্দর গাড়ি ছিল। উই হ্যাড এ হিউজ হাউস, আমাদের একটা বড় বাড়ি ছিল। তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো, তোমাদের ভুল হবে না। ঠিক আছে, এখন আমরা শ্যাল এবং উইলের ব্যবহার শিখবো। তোমাদের মনে রাখতে হবে ফার্স্ট পারসন আই এবং উই এই দুটো ওয়ার্ডের পরে শ্যাল ইউজ করা হবে। ঠিক আছে, এবং এরপরে তোমরা আবার উইলও ব্যবহার করতে পারো, ভুল হবে না। ঠিক আছে, এবার বাকি যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোর পরে কি ইউজ করতে হবে? উইল, শ্যাল ইউজ করা যাবে না। যেমন বোর্ড দেখো, ফার্স্ট পারসন আই উই এই দুটো ওয়ার্ডের পরে তোমরা শ্যাল বা উইল ব্যবহার করবে। ঠিক আছে, তারপরে বাকি যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোর পরে উইল ব্যবহার করবে। তো আজ আমি তোমাদের শ্যাল এবং উইল দিয়ে কিছু বাক্য দেখাবো। তোমরা সবাই দেখো, বোর্ড দেখো। যেমন দেখো, আই শ্যাল গো দেয়ার, মানে আমি সেখানে যাব। উই শ্যাল গো দেয়ার, আমরা সেখানে যাব। ইউ উইল প্লে ফুটবল,
ফুটবল, তুমি বা তোমরা ফুটবল খেলবে। হি উইল রাইট এ লেটার, সে একটা চিঠি লিখবে। সি উইল সিং এ সং, সে একটা গল্প, সে একটা গান করবে। সে একটা গান করবে। তারপর দেখো দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। ইট উইল ডু ইট, এটা করবে। রাম উইল গো টু মার্কেট, রাম বাজারে যাবে। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে শ্যাল উইল দিয়ে বাক্য। ঠিক আছে, তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো। এখানে বাক্যগুলো আছে, এইভাবে তোমরা আরো অনেক ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করতে পারো। যেমন এখানে দেখো মেন ভার্ব গো আছে, কখনো কোথাও প্লে আছে। তোমরা যতগুলো মেন ভার্ব আছে, রাইট, তারপরে স্লিপ, প্লে, সুইম, যতগুলো ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা শ্যাল উইল দিয়ে বাক্য গঠন করতে পারো। তো ফিউচার ইনডেফিনিটে কি হয়, ফিউচার ইনডেফিনিটে শ্যাল বা উইল ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে দেখো দুজন ব্যক্তি, রাম অ্যান্ড রহিম উইল রান ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম মাঠে দৌড়বে। তো এগুলো হচ্ছে কি শ্যাল এবং উইল দিয়ে বাক্য। আবার মনে রাখতে হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, ফিউচার ইনডেফিনিট টেন্সেও কিন্তু শ্যাল উইল ব্যবহার করা হয়। ঠিক আছে, কি প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্বের সাবজেক্ট হবে, তারপরে কি হবে শ্যাল হবে বা উইল হবে, দিয়ে কি হবে ভার্বের 1 নম্বর রূপ দিয়ে হবে অবজেক্ট। বুঝতে পেরেছে? যেমন দেখো শ্যাল গো দেয়ার, ফিউচার ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, আই শ্যাল গো দেয়ার, ফিউচার ইনডেফিনিট টেন্স। ইউ উইল প্লে ফুটবল, এই বাক্যটা কিন্তু ফিউচার ইনডেফিনিট, মানে এখানে যতগুলো বাক্য আছে এগুলো সবই ফিউচার ইনডেফিনিট। ওকে, এবার আজকের যে ভাগ আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, তোমরা ওই ওয়ার্ড গুলো ইউজ করে এগুলোকে লিখতে পারবে। যেমন ধরো এখানে কি আছে, আই শ্যাল গো দেয়ার, এটা হচ্ছে হ্যাবাচক। অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে হ্যাবাচক। তাহলে তোমরা এই বাক্যটাকে নেগেটিভ করতে পারো। তো কি হবে, আই শ্যাল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। তো তোমরা এইভাবে কিন্তু বাক্য ইউজ করতে পারো। এখানে যে প্রত্যেকটা বাক্য আছে, প্রত্যেকটা বাক্যে যেগুলো শ্যাল বা উইল আছে ওর পরে নট ব্যবহার করে এভাবে তোমরা লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা কি হবে, ইউ উইল নট প্লে ফুটবল, তুমি বা তোমরা ফুটবল খেলবে না। হি উইল নট রাইট এ লেটার, সে একটি চিঠি লিখবে না। সি উইল নট সিং এ সং, সে একটা গান করবে না। দে উইল নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না। ইট উইল নট ডু ইট, এটা করবে না। রাম উইল নট গো টু মার্কেট, রাম বাজার যাবে না। রাম অ্যান্ড রহিম উইল নট রান ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম মাঠে দৌড়বে না। তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো। ধরো তুমি মনে মনে বলছো যে আই শ্যাল ইট, আমি খাবো, তাই না? তোমরা এটাকে নেগেটিভ করতে পারো, কি লিখতে পারো, আই শ্যাল নট ইট, আমি খাবো না। আই শ্যাল গো, আমি যাবো। আই শ্যাল নট গো, আমি যাবো না। ঠিক আছে, এবার দেখো উই শ্যাল রিড বুক, আমরা বই পড়বো। উই শ্যাল নট রিড বুক, আমরা বই পড়বো না। তো তোমরা উই শ্যাল নট গো দেয়ার, আমরা সেখানে যাব না। ইউ উইল নট রাইট এ লেটার, তুমি একটি চিঠি লিখবে না। ঠিক আছে, তারপরে দেখো হি
he will not write a story, সে একটি গল্প লিখবে না। তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো। ধরো ফিউচার ইনডিফিনিটে কি হয়, ফিউচার ইনডিফিনিটে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল হবে বা উইল হবে, তারপরে কি ভার্বের 1 নম্বর দিয়ে হবে অবজেক্ট, তাই না? যেমন আমি খাবো, আই শ্যাল ইট, আমি খাবো না, আই শ্যাল নট ইট। যদি আবার এটাকে ইন্টারোগেটিভ বলে, হ্যাঁ, কি হবে, শ্যাল আই ইট, আমি কি খাবো, মানে এই শ্যাল বা উইল গুলো সাবজেক্টের আগে হয়ে যাবে, বুঝতে পেরেছো? যেমন দেখো আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাবো, শ্যাল আই গো দেয়ার, আমি কি সেখানে যাবো। তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে? এখন আমি তোমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের যে বাক্যগুলো বললাম, ওই বাক্যগুলোকে আমি তোমাদের অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, নেগেটিভ মানে নাবাচক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক নাবাচক, এই ভাগগুলো করে দেখাবো। যেমন দেখো ফর এক্সাম্পল দেখো যে দ্য বয় উইল প্লে ফুটবল, এটা হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স। এই বাক্যটা কোন টেন্সে আছে? এই বাক্যটা আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। এটাকে আমরা কি করব? নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, নেগেটিভ করব। নেগেটিভ মানে নাবাচক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ঠিক আছে? ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক নাবাচক। তো এটাকে আমরা করে দেখাবো। যেমন দেখো এখানে যে বাক্যটা আছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। এবার আমরা এটা নেগেটিভ করব, তাহলে কি হবে? দ্য বয় উইল নট প্লে ফুটবল। মানে ছেলেটি ফুটবল খেলবে না, এটা নেগেটিভ হয়ে গেল, বুঝতে পেরেছো সবাই? এবার চলে এসো এটাকে ইন্টারোগেটিভ করো, ঠিক আছে? এবার দেখো ফিউচার ইনডিফিনিটে সাবজেক্টের পরে যে শ্যাল বা উইল ব্যবহার করা হয়, তো ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে গেলে শ্যাল উইল সাবজেক্টের আগে হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো দেখো এখানে উইলটাকে আগে লিখো, উইল দ্য বয় প্লে ফুটবল। ছেলেটি কি ফুটবল খেলে? ছেলেটি কি ফুটবল খেলবে? এভাবে বলতে হবে। কি বলবে? উইল দ্য বয় প্লে ফুটবল, ছেলেটি কি ফুটবল খেলবে? তারপরে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ। এখানে দেখো সাবজেক্টটা এখানে হচ্ছে নাউন হচ্ছে, তাই না? নাউন। যদি সাবজেক্ট নাউন থাকে তাহলে ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে টেন্স অনুসারে ডুইং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব গুলো সাবজেক্টের আগে হয়ে যাবে, বুঝতে পেরেছো? ডুইং ভার্ব মানে হচ্ছে ডু, ডাজ, ডিড। বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ। বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? শ্যাল বি, উইল বি। আর হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। বুঝতে পেরে গেছে? তাহলে ইন্টারোগেটিভ দেখো, উইল নট দ্য বয় প্লে ফুটবল? কোশ্চেন মার্ক। ছেলেটি কি ফুটবল খেলবে না? তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো, ঠিক আছে? যে বাক্যগুলো আছে, যেমন ধরো তুমি একটা বাক্য বলছো যে আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তুমি এটা নেগেটিভ করো, আই শ্যাল নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। তাহলে তুমি এটাকে ইন্টারোগেটিভ করো, শ্যাল আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলবো? তারপর তুমি আবার ওটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করো, শ্যাল আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলবো না। যদি সাবজেক্টটা নাউন থাকে তাহলে নাউনের আগে হয়ে যাবে শ্যাল নট বা উইল নট। যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের আগে হবে শ্যাল বা উইল, প্রোনাউনের পরে হবে নট, বুঝতে পেরেছো? তারপর দেখো সবাই এখানে একটা বাক্য বলছে, আমি দেখো দ্য গার্ল উইল ড্যান্স অন দ্য স্টেজ। দ্য গার্ল উইল ড্যান্স অন দ্য স্টেজ। তুমি এবার এটাকে
ধর এটা অ্যাফার্মেটিভ আছে, তুমি এটা নেগেটিভ করো, তাহলে কি হবে? দ্য গার্ল উইল নট ড্যান্স অন দ্য স্টেজ। দেখো মেয়েটি মঞ্চে নাচবে, তাই না? এটা কি মেয়েটি মঞ্চে নাচবে না? বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে দেখো উইলটাকে আগে লিখে দেবে। উইল দ্য গার্ল ড্যান্স অন দ্য স্টেজ? উইল দ্য গার্ল ড্যান্স অন দ্য স্টেজ? মেয়েটি কি মঞ্চে নাচবে? তারপরে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ কি হবে তাহলে? দেখো এখানে দেখো ফার্স্ট একটা নাউন আছে, তাই না? তো নাউন থাকলে উইল নট, শ্যাল নট গুলো সাবজেক্টের আগে হয়ে যাবে। কোন বাক্যের ক্ষেত্রে? ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। তাহলে এখানে হবে উইল নট দ্য গার্ল ড্যান্স অন দ্য স্টেজ কোশ্চেন মার্ক। মেয়েটি কি মঞ্চে নাচবে না? বুঝতে পেরেছো? তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো, ঠিক আছে? আরো অনেক বাক্য তোমরা নিয়ে থেকে বলবে, তাহলে পারবে। তো এখন আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ এই বাক্যগুলো করে দেখাবো। তোমরা সবাই বোর্ড দেখবে, তারা অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? দেখো বোর্ড দেখো, যেমন দেখো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তাই তো? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। আমি এটাকে নেগেটিভ করব, না বাচক করব। দেখো তাহলে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট দিয়ে করতে হয়, ঠিক আছে? যেখানে দেখবে এটা হচ্ছে মেন ভার্ব, এটা কি? এটা হচ্ছে মেন ভার্ব। যদি এই মেন ভার্বে এস বাই এস যোগ থাকে তাহলে ওটাকে ডাজ নট দিয়ে করতে হবে। যদি এখানে এস বাই এস যোগ না থাকে তাহলে ওটাকে ডু নট দিয়ে করতে হবে। বুঝতে পেরেছো? যেমন দেখো তাহলে এর উত্তর হবে আই ডু নট প্লে ফুটবল। আমি ফুটবল খেলি না। এবার দেখো ইন্টারোগেটিভ, একই রকম ভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাস দিয়ে করতে হয়। যেখানে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ থাকবে ওটাকে ডাস দিয়ে করতে হবে, যেখানে থাকবে না ওটা কি দিয়ে করতে হবে? ডু দিয়ে করতে হবে। তার মানে দেখো এখানে এস যোগ নেই, তার মানে এটাকে ডু দিয়ে করতে হবে। তাহলে ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, এইভাবে করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ। আবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট দিয়ে করতে হয়, ঠিক আছে? একই রকম ভাবে যেটা আমি বললাম, যেখানে ভার্বে এস কিংবা ইএস যোগ থাকবে ওটাকে ডাজ নট দিয়ে করতে হবে, যেখানে থাকবে না ওটাকে ডু নট দিয়ে করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো এস বাই এস কি যোগ নেই, তাহলে এটাকে ডু নট দিয়ে করতে হবে। আর ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে যদি সাবজেক্টটা নাউন থাকে, নাউনের আগে হয়ে যাবে ডু নট বা ডাজ নট। যদি প্রোনাউন থাকে তো প্রোনাউনের আগে হবে ডু বা ডাজ, প্রোনাউনের পরে হবে নট। তো এটা কি প্রোনাউন তো নাকি? তাহলে ডু আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এভাবে করতে পারো, ঠিক আছে? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, নেগেটিভ মানে না বাচক, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক না বাচক। বুঝতে পেরেছো? আরেকটা বাক্য দেখো, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা আমরা নেগেটিভ করব। তাহলে হি ডাজ নট রাইট এ লেটার, সে একটি চিঠি লেখে না, ঠিক আছে? এবার তুমি এটাকে ইন্টারোগেটিভ করো, ডু বা ডাজ আগে হয়ে যাবে, তাই না? এটা ডাজ হবে, ডাজ হি
রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে, কোশ্চেন আনতে হবে নাহলে ভুল হবে। তো তারপর ইন্টারোগেটিভ নেগেটিভ, ডাজ হি নট রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে না। এইভাবে তোমাদেরকে বাক্যগুলো করতে হবে, তাহলে খুবই সহজ মনে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখন তোমরা কি শিখলে? এখন তোমরা শিখলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ শিখতে পারলে, তাই না? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, নেগেটিভ মানে হচ্ছে না বাচক, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক না বাচক। বুঝতে পেরেছো? এর আগের দিন আমি তোমাদের শিখিয়েছিলাম অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, তাই না? নেগেটিভ নেগেটিভ মানে হচ্ছে না বাচক। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক নাবাচক। বুঝতে পেরেছ? তো আমি তোমাদের এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় শিখিয়েছি। আবার আমি তোমাদের শিখিয়েছি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় শিখিয়েছি, তাই না? আবার তোমাদের আমি শিখিয়েছি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে করতে হয় দেখিয়েছি, তাই না? তো আজ আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে করতে হয় দেখাবো। চলো দেখো সবাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো হি ইজ রাইটিং ইংলিশ, সে ইংরেজি লিখছে, তাই না? সে ইংরেজি লিখছে। এটাকে আমরা কি করব? এটা দেখো অ্যাফার্মেটিভ আছে, এটাকে আমরা নেগেটিভ করব। তাহলে মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোন বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ওখানে যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বগুলো থাকে ওর পরে নট বসবে। ওকে, দেখো হি ইজ নট রাইটিং ইংলিশ। দেখো এটার মানে হচ্ছে সে ইংরেজি লিখছে। হি ইজ নট রাইটিং ইংলিশ এর মানে হচ্ছে সে ইংরেজি লিখছে না। তারপরে দেখো ইন্টারোগেটিভ চলে ফেভার, প্রশ্নবোধক। একই রকম ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোন বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে, ঠিক আছে, ওখানে যে অক্সিলারি ভার্বগুলো থাকে অ্যাম, ইজ, আর, ওগুলো সাবজেক্টের আগে হয়ে যাবে। তাহলে এখানে ইজ আছে, ইজ আগে হয়ে যাবে, ইজ। তাহলে ইজ হি রাইটিং ইংলিশ, সে কি ইংরেজি লিখছে। বুঝতে পেরেছো? তারপরে চলে আসো ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নবোধক নাবাচক। এই বাক্যের ক্ষেত্রে কি হবে? একই রকম দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোন বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে কি হয়? ওই অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে হয়ে যাবে, এবং যদি সাবজেক্টটা নাউন থাকে তাহলে নাউনের আগে হয়ে যাবে অ্যাম, ইজ, আর, ঠিক আছে। তারপর হবে নট নাউনের আগে। যদি সাবজেক্টটা থাকে প্রোনাউন তাহলে প্রোনাউনের আগে হবে অ্যাম, ইজ, আর, প্রোনাউনের পরে হবে নট। বুঝতে পেরেছো কি বললাম? যদি সাবজেক্টটা প্রোনাউন থাকে প্রোনাউনের আগে হবে অ্যাম, ইজ, আর, প্রোনাউনের পরে হবে নট। ওকে, তাহলে এটা প্রোনাউন। তাহলে এখানে কি হবে? ইজ হি নট রাইটিং ইংলিশ, সে কি ইংরেজি লিখছে না। বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, এটা দেখো আমি তোমাদের প্রোনাউন দিয়ে শিখালাম, এবার তোমাদের নাউন দিয়ে দেখাচ্ছি। নাউন যেমন ধরো রাহুল ইজ রিডিং বুক, রাহুল বই পড়ছে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটাকে আমরা নেগেটিভ করব, ঠিক আছে। কি হবে? রাহুল ইজ নট রিডিং বুক, রাহুল বই পড়ছে না। বুঝতে পেরেছো? তারপরে দেখো ইন্টারোগেটিভ, ইজটা আগে হয়ে যাবে, তাহলে ইজ রাহুল
ইজ রাহুল রিডিং বুক, ইজ রাহুল রিডিং বুক, রাহুল কি বই পড়ছে। তারপরে চলে আসো ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা হবে ইজ নট রাহুল, ইজ নট রাহুল রিডিং রিডিং বুক, এর মানে হবে রাহুল কি বই পড়ছে না। বুঝতে পেরেছো সবাই? তাহলে এখন আমি তোমাদের শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এবার চলে আসবো প্রেজেন্ট পারফেক্ট। এবারে কি শিখাবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কি হয়? প্রথমে সাবজেক্ট হয়, তাই না? তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে কি হবে? ভার্বের থার্ড ফর্ম মানে তৃতীয় রূপ, তারপরে হবে অবজেক্ট। বুঝতে পেরেছো? যেমন দেখো সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে হবে ভার্বের তৃতীয় রূপ, দিয়ে হবে অবজেক্ট। তৃতীয় রূপ বলতে পাস্ট পার্টিসিপেল ফর্মটা, যেমন গো ওয়েন গান, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হচ্ছে? গান। ওকে, রাইট, রোড, রিটেন, এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। তোমাদের এগুলো মুখস্থ করতে হবে। তাহলে দেখো এই বাক্যটাকে আমরা করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে রাহুল, এটা অ্যাফার্মেটিভ, রাহুল হ্যাজ রেড বুক। রিডের পাস্ট ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম আছে ওটাই হবে, তাই না? এটা নেগেটিভ করবো, তো উত্তর হবে রাহুল হ্যাজ নট রেড বুক। দেখো এর মানে দেখো রাহুল বই পড়েছে, এর মানে কি? রাহুল বই পড়েনি। বুঝতে পেরেছো? তারপরে চলে আসো ইন্টারোগেটিভ। হ্যাজ কিন্তু সাবজেক্টের আগে হয়ে যাবে, এটা হবে হ্যাজ রাহুল রিড বুক, রাহুল কি বই পড়েছে। এবার দেখো এটা হচ্ছে তোমার কি? নাউন। যেহেতু এটা নাউন, তো সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ পড়তে গেলে, ইন্টারোগেটিভ নেগেটিভ পড়তে গেলে সাবজেক্টের আগে হয়ে যাবে হ্যাজ নট বা হ্যাভ নট। বুঝতে পেরেছো? যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের আগে হবে হ্যাজ বা হ্যাভ, প্রোনাউনের পরে হবে নট। নাউন থাকলে প্রোনাউনের আগে হয়ে যাবে হ্যাজ নট বা হ্যাভ নট। বুঝতে পেরেছো? দেখো তাহলে এটা হবে হ্যাজ নট রাহুল রিড বুক, রাহুল কি বই পড়েনি। বুঝা গেল? যেমন ধরো আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন। আমি স্কুল গেছি, আই হ্যাভ গান টু স্কুল, আমি স্কুল যাইনি, আই হ্যাভ নট গান টু স্কুল। তোমাদেরকে এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো? এবার চলে এসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমি তোমাদের শেখাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? দেখো বোর্ড দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কিভাবে করবো? দেখো বোর্ড দেখো, অ্যাফার্মেটিভ, রাহুল হ্যাজ বিন ইটিং, রাহুল হ্যাজ বিন ইটিং ফ্রুট, রাহুল হ্যাজ বিন ইটিং ফ্রুট ফর অ্যান আওয়ার। এর মানে কি? রাহুল 1 ঘন্টা ধরে ফল খাচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আমি এটাকে নেগেটিভ করব, খুবই সহজ। এই হ্যাজ এর পরে নটটা লিখে দিতে হবে। বুঝা গেল? তো রাহুল হ্যাজ নট বিন ইটিং ফ্রুট ফর অ্যান আওয়ার। দেখো এই মানে দেখো, রাহুল হ্যাজ বিন ইটিং ফ্রুট ফর অ্যান আওয়ার, রাহুল 1 ঘন্টা ধরে ফল খাচ্ছে। রাহুল হ্যাজ নট বিন ইটিং ফ্রুট ফর অ্যান আওয়ার, রাহুল 1 ঘন্টা ধরে ফল খাচ্ছে না। এবার চলে আসতে হবে ইন্টারোগেটিভ। দেখো ইন্টারোগেটিভ, এই হ্যাশটাকে আগে লিখে দিতে হবে। হ্যাজ রাহুল বিন ইটিং ফ্রুট ফর অ্যান আওয়ার, কোশ্চেন মার্ক। রাহুল কি 1 ঘন্টা ধরে ফল খাচ্ছে? ওকে, তারপরে চলে আসো ইন্টারোগেটিভ নেগেটিভ। এটা হবে, দেখো এটা দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা হচ্ছে প্রশ্নবোধক নাবাচক। আমি তোমায় এর আগে বললাম, যদি সাবজেক্টটা নাউন থাকে তাহলে নাউনের আগে হয়ে যাবে হ্যাজ নট বা হ্যাভ নট,
ইজ নট বা আর নট যদি প্রোনাউন থাকে প্রোনাউনের আগে হবে অ্যাম, ইজার, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, প্রোনাউনের পরে হবে নট। কোন বাক্যের ক্ষেত্রে? ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? তো দেখো এবার এটা উত্তর হবে হ্যাজ নট রাহুল, হ্যাজ নট রাহুল বিন, হ্যাজ নট রাহুল বিন ইটিং ফ্রুট ফর অ্যান আওয়ার? কোশ্চেন মার্ক। এ মানে দেখো রাহুল 1 ঘন্টা ধরে ফল খাচ্ছে, রাহুল 1 ঘন্টা ধরে ফল খাচ্ছে না। রাহুল কি 1 ঘন্টা ধরে ফল খাচ্ছে? রাহুল কি 1 ঘন্টা ধরে ফল খাচ্ছে না? এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে? যেমন ধরো আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে স্কুল যাচ্ছি। এবার এটাকে নেগেটিভ করবো, মানে নাবাচক। আই হ্যাভ নট বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে স্কুল যাচ্ছি না। এবার ইন্টারোগেটিভ দেখো, হ্যাভ আই বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি কি 1 ঘন্টা ধরে স্কুল যাচ্ছি? এবার চলে আসতে হবে ইন্টারোগেটিভ নেগেটিভ। হ্যাভ আই নট বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি কি 1 ঘন্টা ধরে স্কুল যাচ্ছি না? তোমাদের এভাবে করতে হবে। তো আমি তোমাদের একটা প্রোনাউন দিয়ে দেখালাম এবং আমি তোমাদের একটা নাউন দিয়ে দেখালাম এবং একটা প্রোনাউন দিয়ে তোমাদের আমি বলে দিলাম, ঠিক আছে? এবার চলে এসো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট এবারে দেখো পাস্ট ইনডিফিনিট, দেখো পাস্ট ইনডিফিনিট এটা কিভাবে করবে দেখো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এই ব্যাপারে আমরা পাস্ট ইনডিফিনিট করবো। রাহুল এট ফ্রুট, রাহুল ফল খেয়েছিল। তাহলে পাস্ট ইনডিফিনিটে কি হয়? প্রথমে সাবজেক্ট হবে, তাই না? তারপরে ভার্বের দ্বিতীয় রূপ হবে, দিয়ে হবে অবজেক্ট। যেমন আমি লিখেছিলাম আই রোট, আমি খেয়েছিলাম আই এট, এরকম হবে। আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, ঠিক আছে? তাহলে এটা হবে নেগেটিভ করব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডিড নট দিয়ে করতে হয়, ঠিক আছে? আর ডিড নট হয়ে যাওয়ার পরে ভার্বের 2 নম্বর রূপটা হয়ে যাবে 1 নম্বর রূপ। তাহলে এখানে দেখো রাহুল ডিড নট ইট ফ্রুট, রাহুল ফল খায়নি। এবার চলে আসতে হবে ইন্টারোগেটিভ। ডিড আগে হবে, ডিড রাহুল ইট ফ্রুট, রাহুল কি ফল খেয়েছিল? এবার চলে আসতে হবে ইন্টারোগেটিভ নেগেটিভ। এটা করতে হবে ডিড নট রাহুল ইট ফ্রুট, রাহুল কি ফল খায়নি, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু নিয়ে থেকে বাক্য গঠন করবে, তোমাদের দেখবে খুব সহজ মনে হবে। তো আমি এই ভিডিওতে তোমাদের শেখালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট। তোমরা শিখবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বাচক। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক। নেগেটিভ মানে হচ্ছে না বাচক। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি? প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক না বাচক। বুঝতে পেরেছে? তো আজ আমি তোমাদের শেখাবো পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা হচ্ছে অতীতে কোনো একটা কাজ চলছিল বা ঘটছিল যদি বোঝায় তাহলে ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সাবজেক্ট হয়, তারপরে ওয়াজ বা ওয়্যার হবে, তাই না? সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি, তারপরে কি হবে? অবজেক্ট হবে। ওকে, দেখো এবার আমরা জানবো ওয়াজ কোথায় হয়, ওয়্যার কোথায় হয়, তাই না? সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। বুঝতে পেরেছো? দেখো এবার হি ওয়াজ টিচিং ইংলিশ, তিনি ইংরেজি শিখাচ্ছিলেন, তাই না? দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। এটাকে আমরা নেগেটিভ করবো মানে না বাচক করবো। তাহলে এই বাক্যের ক্ষেত্রে কি হবে? অক্সিলারি ভার্বের পরে নটটা লিখে দিতে হবে। তাহলে হি ওয়াজ নট
টিচিং, হি ওয়াজ নট টিচিং ইংলিশ, তিনি ইংরেজি শেখাচ্ছিলেন না। তারপরে দেখো ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, এই বাক্যের ক্ষেত্রে কি করতে হবে, ওয়াজ ওয়ার গুলোকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো ওয়াজটাকে আমি আগে নিয়ে আসবো। দেখো ওয়াজ হি টিচিং, ওয়াজ হি টিচিং ইংলিশ, তিনি কি ইংরেজি শেখাচ্ছিলেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাদেরকে এইভাবে বলতে হবে যে শুনবে সে যেন ভাবে যে আমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে। ওকে, তারপরে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ প্রশ্নবোধক নাবাচক। ওকে, তো এটা উত্তর হবে তোমার দেখো ওয়াজ হি নট টিচিং ইংলিশ, ওয়াজ হি নট টিচিং ইংলিশ। দেখো কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে, তাহলে তিনি কি ইংরেজি শেখাচ্ছিলেন না, এভাবে তোমাদের করতে হবে। তো এখন আমরা শিখবো পাস্ট পারফেক্ট। দেখো পাস্ট পারফেক্ট, দেখো পাস্ট পারফেক্ট দেখো এখানে কি হয়, সাবজেক্ট হবে তাই না, হ্যাড, তারপরে কি ভার্বের তৃতীয় রূপ, তারপরে হবে অবজেক্ট। বুঝতে পেরেছে, কি হবে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে হবে ভার্বের তৃতীয় রূপ, দিয়ে হবে অবজেক্ট। তৃতীয় রূপ বলতে কনজুগেশন অফ ভার্ব যেগুলো রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, যেমন গো, ওয়েন, গান। তো গানটা হচ্ছে তৃতীয় রূপ। বুঝতে পেরেছে। আবার পাস্ট পারফেক্ট টেন্সে দুই রকম বাক্য থাকে। বুঝতে পেরেছে, ওই দুই রকম বাক্যের মধ্যে যে বাক্যটা আগে ঘটে যাবে ওটার স্ট্রাকচার হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে ওটার স্ট্রাকচার হবে পাস্ট ইনডেফিনিট। বুঝতে পেরেছে, যেমন আমি স্কুল যাওয়ার আগে সে স্কুল গিয়েছিল, তাহলে এই বাক্যের মধ্যে কোনটা আগে ঘটছে, সে স্কুল গিয়েছিল, তাহলে ওটা আগে লিখতে হবে। তাহলে হি হ্যাড গান টু স্কুল বিফোর আই ওয়েন্ট। বুঝতে পেরেছ, তো আমি প্রথম যে বাক্যটা বললাম ওটা পাস্ট পারফেক্ট, তারপরে যে বাক্যটা বললাম ওটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। বুঝা গেল। আমি তোমাদের এখানে সাধারণভাবে শেখাচ্ছি সাবজেক্ট, হ্যাভ ভার্ব, ঠিক আছে, ভার্বের তৃতীয় রূপ। হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলোকে বলা হয় হ্যাভ ভার্ব। ঠিক আছে, বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এগুলো হচ্ছে বি ভার্ব। ডুইং ভার্ব কোনগুলো, ডু, ডাজ, ডিড। দেখো এবার এই বাক্যটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট। ঠিক আছে, অ্যাফার্মেটিভ, হি হ্যাড টট ইংলিশ, তিনি ইংরেজি শিখিয়েছিলেন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এবার আমি এটাই করবো নেগেটিভ করবো, তাই না। দেখো এটা হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভ ভার্বের পরে নট বসবে, তাহলে এটা উত্তর হবে হি হ্যাড নট টট ইংলিশ, হি হ্যাড নট টট ইংলিশ, তিনি ইংরেজি শিখাননি। ওকে, তারপরে দেখো ইন্টারোগেটিভ, এই হ্যাড এটা সাবজেক্টের আগে আসবে। ঠিক আছে, এই হ্যাড সাবজেক্টের আগে আসবে, তাহলে হি কি হবে, হ্যাড হি টট ইংলিশ, কোশ্চেন মার্ক, তিনি কি ইংরেজি শিখিয়েছিলেন। বুঝতে পেরেছো। তারপর এবার আমরা করবো ইন্টারোগেটিভ নেগেটিভ মানে প্রশ্নবোধক নাবাচক। দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক নাবাচক। তাহলে একই রকম ভাবে যেহেতু দেখো সাবজেক্ট এখানে প্রোনাউন তাই না, যদি সাবজেক্ট প্রোনাউন থাকে তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ওই প্রোনাউনের আগে হবে ডুইং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রোনাউনের পরে হবে নট। তাহলে এটা প্রোনাউন তো নাকি, তাহলে এখানে হবে কি প্রোনাউনের আগে হ্যাড হয়ে যাবে, হ্যাড হি। দেখো এবার প্রোনাউনের পরে নট হবে, হ্যাড হি নট টট ইংলিশ, তিনি কি ইংরেজি শিখাননি, কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছে। ধরো আমি ফুটবল খেলিনি, আই ডিড নট প্লে ফুটবল। বুঝতে পেরেছে। ধরো আবার কেউ বাক্য এভাবে বলতে পারে যে ছেলেটি স্কুল যায়নি, দ্য বয় ডিড নট গো টু স্কুল। বুঝতে পেরেছে। এবার আমরা শিখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
এখানে কি হয়, সাবজেক্ট হবে প্রথমে, তাই না? তারপরে কি হবে, হ্যাড বিন, সাবজেক্ট হ্যাড বিন, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর হবে অবজেক্ট, তাই না? তারপর তোমরা কোন একটা সময় যোগ করতে পারো, যেমন আমি 1 ঘন্টা ধরে স্কুল যাচ্ছিলাম, তাহলে আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার। ছেলেগুলো মাঠে 2 ঘন্টা ধরে খেলছিল, দ্য বয়েজ হ্যাড বিন প্লেইং ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স। ওকে, এইভাবে তোমাদের করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ কোন একটা সময় ধরে চলছিল বা ঘটছিল যদি বোঝায়, তাহলে ওটা হবে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন দেখো, হি হ্যাড বিন টিচিং ইংলিশ ফর অ্যান আওয়ার। এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ, তাই না? হ্যাঁ বাচক। তো দেখো, তিনি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখাচ্ছিলেন, তাই তো? এবার আমরা এটাকে নেগেটিভ করবো, নামবাচক। একই রকম ভাবে পাস্ট পারফেক্ট যেভাবে করেছো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ওইভাবেই করতে হবে। দেখো, হি হ্যাড নট বিন টিচিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তিনি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখাচ্ছিলেন না। তারপরে দেখো, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। এই হ্যাডটা সাবজেক্টের আগে হয়ে যাবে, তাই না? তাহলে হ্যাড হি বিন টিচিং ইংলিশ ফর অ্যান আওয়ার। হ্যাড হি বিন টিচিং ইংলিশ ফর অ্যান আওয়ার, তিনি কি 1 ঘন্টা ধরে ইংরেজি শেখাচ্ছিলেন না, তাই না? এবার আমরা শিখবো কি, ইন্টারোগেটিভ নেগেটিভ। একই রকম ভাবে দেখো, যদি সাবজেক্টটা নাউন থাকে তাহলে নাউনের আগে হয়ে যাবে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা ডুইং ভার্ব, তাই না? এবং ওগুলোর পরে নট হবে। যদি প্রোনাউন থাকে, প্রোনাউনের আগে হবে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা ডুইং ভার্ব, তারপর হবে প্রোনাউন, তারপর হবে কি, নট। ওকে, তো দেখো এবার এটা কি প্রোনাউন, তাহলে এটা হবে হ্যাড হি নট বিন টিচিং ইংলিশ ফর অ্যান আওয়ার কোশ্চেন মার্ক। তিনি কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখাচ্ছিলেন না, কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছো সবাই? তোমরা এইভাবে কিন্তু যে কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এভাবে করবে, ঠিক আছে? এখন আমরা শিখবো ফিউচার ইনডেফিনিট। প্রথম হবে কি, সাবজেক্ট, তারপর হবে শ্যাল বা উইল, তাই না? তারপর হবে কি, ভার্বের 1 নম্বর রূপ, তারপর হবে অবজেক্ট। বুঝতে পেরেছো? যেমন দেখো, অ্যাফার্মেটিভ, হি উইল টিচ ইংলিশ, তিনি ইংরেজি শিখাবেন, তাই না? এটাকে আমরা কি করবো, নেগেটিভ করবো। তো দেখো, একই রকম ভাবে উইলে পরে নট হবে, তাহলে হি উইল নট টিচ ইংলিশ, তিনি ইংরেজি শিখাবেন না। ওকে, যেমন ধরো, আমি স্কুল যাব, আই শ্যাল গো টু স্কুল। আমি স্কুল যাব না, আই শ্যাল নট গো টু স্কুল। মনে রাখতে হবে, ফার্স্ট পারসন যেটা আই এবং উই আছে, এই দুটো ওয়ার্ডের পরে কিন্তু শ্যাল হবে। আবার এই দুটো ওয়ার্ডের পরে আমরা উইলও লিখতে পারি। বাকি যে ওয়ার্ডগুলো আছে, ওই ওয়ার্ডগুলোর পরে তোমাকে উইল লিখতে হবে, শ্যাল লেখা যাবে না, না লিখলেই ভুল। বুঝতে পেরেছো? দেখো এবার ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, এই উইলটা সাবজেক্টের আগে হয়ে যাবে। তাহলে উইল হি টিচ ইংলিশ, তিনি কি ইংরেজি শিখাবেন। বুঝতে পেরেছ? এবার চলে আসতে হবে ইন্টারোগেটিভ নেগেটিভ। একই রকম ভাবে করতে হবে, উইল হি নট টিচ ইংলিশ, তিনি কি ইংরেজি শিখাবেন না। বুঝতে পেরেছ? তোমাদেরকে এইভাবে কিন্তু যে কোনো টেন্সের
যে কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, আবার অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে। তো আমি এই ভিডিওটা এখানে শেষ করলাম। এর পরের যে অংশটা রয়েছে আমি তোমাদের এর পরের ক্লাসে বা পরের ভিডিওতে দেখাবো।